সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রচণ্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার লম্ব বৃত্তাকার চোঙ নিয়ে। আজকের কিন্তু আমরা করব লম্ব বৃত্তাকার চোঙ, এবং চোঙের অঙ্ক করবার আগে কিন্তু চোঙ সম্পর্কে আমরা আগে একটা ধারণা নিয়ে নেব। সেটা কিন্তু আমি তোমাদেরকে পুরো একদম হাতে কলমে খাতা পেনে দেখাবো, এবং অঙ্ক কিন্তু আমি বোর্ডে করে দেখাবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা করব লম্ব বৃত্তাকার চোঙের কোন কোন অঙ্কগুলো তোমরা এখানে ভালো করে দেখো। আজকে কিন্তু আমরা করব কিন্তু 3, 4, 5, 6 চারটে অঙ্ক করব, এবং পুরো ধারণা কনসেপ্ট কিন্তু আমি তোমাদের সঙ্গে পুরো ক্লিয়ার করে দেব। ঠিক আছে, এবং অঙ্ক করবার আগে তোমাদেরকে জাস্ট দুটো কথা একটু বলে দিই, খুব ভালো করে তোমরা খাতার পাশে এটাকে নোট ডাউন করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে অঙ্ক করবার সময়। জাস্ট এইটুকুনি, যে বর্গ সমান সমান বর্গ সমান সমান বললেই আমরা কি বের করব? ক্ষেত্রফল। এই কথাটাকে শুধু মনে রাখবে, বর্গ মানেই বের করব ক্ষেত্রফল, ঘন মানে বের করব আয়তন। জাস্ট এইটুকুনি কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, এবং তারপরেই আমরা কিন্তু অঙ্ক স্টার্ট করে দেব। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে। তো দেখো, আজকে আমরা লম্ব বৃত্তাকার চোঙ নিয়ে আলোচনা করব, কিন্তু চোঙের অঙ্ক করবার আগে আমাদের চোঙটা সম্পর্কে একটু ভালো করে ধারণা থাকা দরকার। তো তার জন্য দেখবে আমি কিন্তু চোঙের মতো দেখতে একটা পাত্রকে তোমাদের সামনে এনেছি। দেখো, চোঙ দেখতে কিছুটা এরকম ধরনের হয়, যে গ্লাস হয় আমরা জানি, গ্লাস বা পাইপ এই রকম ধরনের যে জিনিসগুলো হয়, বা যে কোনো ধরনের কৌটো। দেখবে আমি একটা কৌটো জোগাড় করে এনেছি। তাহলে এই যে কৌটোটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই কৌটোটা হলো কিন্তু চোঙাকৃতি। তোমরা দেখতে পাচ্ছ চোঙাকৃতি। এইবারে চোঙের আমরা বিভিন্ন জিনিসগুলো জানবো। যেমন দেখবে প্রথমেই লেখা রয়েছে চোঙের আয়তন। আয়তন কি? চোঙের আয়তন, দেখো আয়তন মানে হলো এই যে কৌটোটার মধ্যে যতটা জায়গা ফাঁকা রয়েছে, যতটা জায়গা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তো এই চোঙটার মধ্যে, এইটার মধ্যে যতটা জায়গা রয়েছে, যতটা জায়গা রয়েছে ভেতরের, সেইটাকে কি বলা হয় বলো তো? চোঙের আয়তন। বা এর মধ্যে ভাবো আমি যদি জল ঢালি, যতটা জল এর মধ্যে ধরবে সেটাকেই বলা হয় কি? এই চোঙটার আয়তন। তাহলে আয়তন মানে কি? এর ভেতরে যতটা জায়গা ফাঁকা রয়েছে তাকেই বলা হয় কি? এর আয়তন। এবারে আয়তনের আমরা সূত্র জানবো। চোঙের আয়তনের সূত্র কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ। ওকে, চলো এবারে আমরা চলে আসবো চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল আর পার্শ্বতলের ক্ষেত্রফলে। আচ্ছা, আগে ক্ষেত্রফলের মানেটা বুঝি। এই যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মানে কি? ক্ষেত্রফলের মানে হলো এই যে বাইরের দিকের যে মাপটা দেখতে পাচ্ছ, তো এই যে বাইরের দিকের মাপ। এই দেখবে এই বাক্সটাতে দেখবে একটা রং করা রয়েছে, লাল রং। এই যে পুরো লাল রং করা হয়েছে যতটা জায়গাতে, এই জায়গাগুলোকেই কি বলা হয় বলো তো? ক্ষেত্রফল। বোঝা গেল? তাহলে আবারও বলছি, দেখবে বাইরের দিকে এই যে রং করা হয়েছে না, লাল রং, যতটা অংশে করা হয়েছে এই বাইরের দিকের এই পুরো মাপ, এই বাইরের দিকের পুরো মাপটাই হলো কি বলো তো? পুরো হলো ক্ষেত্রফল। এবারে ক্ষেত্রফলের দেখবে দুটো ভাগ রয়েছে, এক দেখবে সমগ্রতলের ক্ষেত্রফল, আরেকটা দেখো রয়েছে কি? পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, আমাদের এই চোঙের কতগুলো তল বলো তো? কতগুলো তল? আমি যদি এর ঢাকনাটাকে আটকে দিই, তাহলে তোমরা দেখবে এর কিন্তু দেখবে এই উপরে একটা তল দেখতে পাচ্ছ, এইটা একটা তল, দেখো নিচে একটা তল দেখতে পেলে তো? তাহলে এই দুটো তল, এই যে নিচের তলটা আর উপরের তলটা, এই দুটো তল হলো কিন্তু সমতল। মনে রাখবে, কারণ এর উপর দিয়ে যদি আমি একটা দাগ কাটি না, দেখবে দাগটা সমান হবে। আমি যদি দাগ কাটি, দাগটা কি হবে? সমান হবে। ওকে, আবার দেখবে যে আমি এখান থেকে যদি একটা দাগ কাটি, তাহলে দেখবে এই দাগটা কিন্তু সমান হবে। কিন্তু আমি যদি এইখান থেকে দাগ কাটি, এই যে এই অংশগুলো থেকে, তাহলে এবার দেখবে দাগটা বেঁকে যাচ্ছে। দেখো আমি যদি এখান থেকে দাগ কাটি, দেখবে দাগটা বেঁকে যাচ্ছে, তাই না? তাহলে এই যে গোলাকার এই যে অংশটা দেখবে, এই যে গোলাকার অংশটা, এইটা হলো কিন্তু এই জায়গাটাকে বলা হয় কিন্তু বক্রতল। বোঝা গেল? এই তলটাকে বলা হয় কি? বক্রতল। এই যে, আর এই অংশটা, এই যে এই অংশটা আর এই অংশটাকে বলা হয় কিন্তু সমতল। তাহলে কতগুলো তল? একখানা বক্রতল, দেখবে একখানা বক্রতল, এই যে গোল অংশটা, এই একখানা বক্রতল আর দুখানা সমতল। ঠিক আছে, তাহলে কতগুলো টোটাল তল পেলাম আমরা? 3টে। দেখো, একটা, দুটো এবং এই একটা। বোঝা গেল? তাহলে 3টে তল, তার মধ্যে দুটো হলো কি? সমতল, আর একটা হলো কি? বক্রতল। আশা করি বুঝতে পারলে। এইবারে খুব ভালো করে দেখবে, শুধু যদি আমি এবার যদি আমি ঢাকনাটাকে খুলে দিই, ঢাকনাটাকে আমি যদি এখান থেকে খুলে দিই, আর এই যে এই জায়গাটার মাপ যদি আমি না নিতে পারি, ভাবো এটাকে আমি এরমভাবে চেপে দিয়েছি, এখানে একদম পুরো চেপে বসে গেছে,
তাহলে শুধু যদি এই গোলাকার অংশের মাপ জানতে চায়, শুধু যদি এই গোলাকার অংশটা, বুঝতে পারছো তো এই গোলাকার অংশটা, শুধুমাত্র যদি এই গোলাকার অংশটার মাপ জানতে চাওয়া হয়, তাহলে কিন্তু আমরা বের করব বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। বোঝা গেল? যদি শুধু এই গোলাকার অংশের মাপটা জানতে চাওয়া হয়ে থাকে, যদি শুধু গোলাকার অংশটার মাপ জানতে চাওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সূত্র কি লিখব? লিখব কিন্তু 2πr/h। ঠিক আছে, বোঝা গেল আশা করি। আর সমগ্র তলের ক্ষেত্রফলের মানে কি? সমগ্র তলের ক্ষেত্রফলের মানে হলো, খুব ভালো করে দেখবে, সমগ্র তলের ক্ষেত্রফলের মানে হলো যখন আমরা এই যে এই গোলাকার অংশের মাপও বের করব এবং সাথে সাথে ওপরের এই ঢাকনাটা যদি আমি দিয়ে দিই, এই ঢাকনারও ক্ষেত্রফল বের করব। দেখো, এই ঢাকনাটারও ক্ষেত্রফল বের করব, এই গোলাকার অংশের ক্ষেত্রফলও বের করব এবং সাথে সাথে এই যে নিচের এই যে এই অংশটারও ক্ষেত্রফল বের করব। যদি এরকম হয়, নিচ, ওপর আর এই যে গোলাকার অংশ, ঠিক আছে, তিনটেরই যদি ক্ষেত্রফল বের করতে হয় তখন সেটাকে আমরা কি বলবো? সমগ্র তলের ক্ষেত্রফল। যার সূত্র হলো কি? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো 2πr, তারপরে আমরা কি লিখবো? r+h। বোঝা গেল? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আর বক্রতলের ক্ষেত্রফল আশা করি বুঝতে পারলে। এবারে ভাবো আমি এখান থেকে ঢাকনাটাকে খুলে ফেলেছি, আর ভাবো এটা হলো একটা পিলার। ভাবো বাড়িতে যে দেখবে যে ব্রিজ হয় না, যে সেতু হয়, ভাবো যে সেতু হয় যেখানে, যার উপর দিয়ে গাড়ি যায় বা ট্রেন যায়, যে সেতু হয়, সেই সেতুর নিচে যে পিলারগুলো থাকে, সেই পিলারগুলো দেখবে এরকম গোল আকৃতির হয়, দেখবে এরকম চোঙের মতো আকৃতি হয়। এবারে ভাবো এরকম একটা পিলার, এবারে পিলারের ভাবো ক্ষেত্রফল জানতে চেয়েছে, তাহলে পিলারের ক্ষেত্রফল বের করব মানে আমরা কিসের ক্ষেত্রফল বের করব বলো তো? এটা আমার তোমাদের কাছে একটা প্রশ্ন। পিলারের ক্ষেত্রফল বের করব মানে আমি কি পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব নাকি সমগ্র তলের ক্ষেত্রফল বের করব? দেখো, পিলারের ক্ষেত্রফল বের করব মানে আমি কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল বের করব। কারণটা কি? খুব ভালো করে বুঝবে। দেখো, পিলারের যখন আমি ক্ষেত্রফল বের করব, পিলারের এই যে নিচের অংশটা, এই অংশটা, এটার তো ক্ষেত্রফল বের করা সম্ভব নয়, কারণ এটা তো ভূমির সঙ্গে লেগে রয়েছে। আর উপরের এই অংশটা তো দেখবে ব্রিজের উপরে রয়েছে, দেখবে ব্রিজ যে যার উপর দিয়ে যাচ্ছে সেই ব্রিজের সঙ্গে লেগে রয়েছে। তাহলে যে কোনো পিলারের, ভাবো কোনো বাড়িতে একটা এরকম পিলার রয়েছে, সেই পিলারের এই যে নিচের অংশটা মেঝের সঙ্গে লেগে রয়েছে, আর উপরের এই যে এই অংশটা, আমি যদি এখানে ঢাকনাও দিয়ে দিই, ভাবো এই অংশটা কি ছাদের সঙ্গে লেগে রয়েছে, এই অংশটা কি ছাদের সঙ্গে লেগে রয়েছে। তাহলে আমাকে যদি ক্ষেত্রফল বের করতে বলা হয়, তাহলে আমাকে শুধু এইটুকুনি, এই গোলাকার অংশটারই ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমাদেরকে কি বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। বা কোনো কারণে যদি কোনো ড্রাম রয়েছে, ভাবো ড্রাম, সেই ড্রামে ঢাকনা নেই, ভাবো ঢাকনা নেই কোনো ড্রামে, এবারে ড্রামটার ক্ষেত্রফল বের করতে বলছে, অথচ নিচের ক্ষেত্রফলটা জানা যাচ্ছে না, নিচের মাপটা জানা যাচ্ছে না। ভাবো এই মাপটা, ভাবো কোনো কারণে জানা যাচ্ছে না, ড্রামটা এরকম চেপে বসে রয়েছে, নিচের মাপ নেওয়া সম্ভব হচ্ছে না, এই নিচের মাপ নেওয়া সম্ভব হচ্ছে না, আবার ঢাকনাও নেই। তাহলে আমাকে যদি ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে আমাকে কিসের ক্ষেত্রফল বের করতে হবে? এই অংশটুকুনির, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল কিন্তু বার করতে হবে। তো আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে যে আয়তন কোনটা, সমগ্র তলের ক্ষেত্রফল কোনটা, পার্শ্বতলের ক্ষেত্রফল কোনটা, ব্যাপারটা বুঝতে পারলে। তো চলো এবারে আমরা সরাসরি চলে যাব অঙ্কতে। তো দেখো, আসল অঙ্ক তো আমরা স্টার্ট করব 3-এর দাগ থেকে। দেখো 3-এর দাগে কি বলে দিয়েছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত। এই কথাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যেখানে দেখো বলে দিয়েছে ঢাকনা সমেত, ঠিক আছে, একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা কত? আচ্ছা, খুব ভালো করে দেখবে, আমি কিন্তু আগে ছবিটাকে আঁকবো, তারপর অঙ্কটা স্টার্ট করব। প্রত্যেকটা অঙ্ক যখন আমি করব না, পাশে ছবি আঁকবো, আর ছবিটা যখন আঁকবো তখনই কিন্তু তোমরা খুব ভালো করে বুঝবে। দেখো, অঙ্কটা যখন আমি করব তখন যদি নাও বোঝো তাও চলবে, কিন্তু যখন আমি ছবিটা আঁকবো না, তখন যদি তোমরা একবার বুঝে যাও, তাহলে পুরো গোটা অঙ্কটা কিন্তু তোমাদের কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমি প্রথমে ছবিটাকে আঁকবো। দেখো এখানে বলে দিয়েছে একটা ড্রামের কথা, একটা ড্রাম। তো ভাবো এরকম একটা ড্রাম আছে, ঠিক আছে, এরকমভাবে একটা ড্রাম আছে, ঠিক আছে, ড্রামটা এরকমভাবে ভাবো মাটিতে শুয়ে রয়েছে, ভাবো মাটিতে একটা কি রয়েছে বলো তো, মাটির ওপরে একটা ড্রাম রয়েছে, ঠিক আছে। ড্রামটা কিন্তু বলে দিয়েছে দেখবে ঢাকনা সমেত, অর্থাৎ ওপরে কিন্তু ড্রামের মুখে ঢাকনা দেওয়া আছে, ঠিক আছে, এখানে কিন্তু ঢাকনা দেওয়া আছে, আর এইটা মাটির কোন একটা মাটির ওপরে রয়েছে। এবারে তোমরা খুব ভালো করে দেখবে, অঙ্কের মধ্যে বলেই দিয়েছে
যে ড্রামের ব্যাসের দৈর্ঘ্য কত বলে দিয়েছে 28 সেমি। তাহলে দেখো ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে কত 28 সেমি। আচ্ছা ব্যাসের দৈর্ঘ্য মানে কি? ব্যাসের দৈর্ঘ্য মানে হলো এই যে ড্রামটা তোমরা দেখতে পাচ্ছ তো, এই যে দেখো এই যে ড্রামটা, এই ড্রামটার এইটা হলো দেখো কেন্দ্র, আর এইখান থেকে এতটা হলো ব্যাসার্ধ। ব্যাস মানে কি? ব্যাস মানে হলো এই পুরো লাইনটা ব্যাস। তাহলে ব্যাসার্ধ কতটা হবে বলো তো? পুরো লাইনটা যদি হয় ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে অর্ধেকটা। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে কিন্তু ব্যাসার্ধকে আমরা আর দিয়ে চিহ্নিত করব। আর থেকে রেডিয়াস মানে ব্যাসার্ধ। তাহলে ব্যাস যদি হয় 28, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক, অর্থাৎ 28কে 2 দিয়ে ভাগ করব, করলে আমরা কত পেয়ে যাব? 14। আশা করি তোমরা বুঝতে পারলে। পুরো লাইনটা কত? 28। তাহলে অর্ধেকটুকুনি কত? অর্ধেকটুকুনি অর্থাৎ এইখান থেকে এতটা হলো কত? হলো কিন্তু খুব ভালো করে জানবে 14। আচ্ছা এখানে এককগুলো দেখবে কি বলে দিয়েছে কিন্তু সব সেমি। ঠিক আছে, সেমি। আর দেখবে আমাদের কাছে জানতে কি চেয়েছে? এই যে ড্রাম তার উচ্চতা। উচ্চতা মানে হলো এই যে এইখান থেকে এই এতটাকে বলা হয় উচ্চতা, যাকে আমরা এইচ দিয়ে চিহ্নিত করব, অর্থাৎ হাইট। হাইট অর্থাৎ এইচ। ব্যাসার্ধকে আমরা আর বলি কেন? কারণ ব্যাসার্ধকে বলা হয় রেডিয়াস, সেখান থেকে আর কথাটা এসেছে। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো প্রথমে আমরা যেটা লিখব, উচ্চতা আমরা জানি না, তাই তো? এই যে ড্রাম তার উচ্চতা আমরা জানি না। তাহলে প্রথমেই দেখো আমরা যেটা লিখব, এটা আমরা কত দাগ করছি? 3-এর দাগ। প্রথমেই আমরা লিখব মনে করি, প্রথমেই আমরা কি লিখব? মনে করি ড্রামটির উচ্চতা। প্রথমেই আমরা কি লিখব? মনে করি ড্রামটির উচ্চতা, যেটা আমরা জানি না। কত ধরে নেব? এইচ। এবং পাশে আমরা কি লিখব? সেমি। ঠিক আছে, এটা আমি জানি না, শুধু জানি কোনটা? ব্যাসার্ধটা। ব্যাসার্ধটা কত? 14 সেমি। তাহলে আমরা লিখব ড্রামটির ব্যাসার্ধ। ড্রামটির কি লিখব আমরা? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত হবে বলো তো? ব্যাসার্ধ কিন্তু হবে 14 সেমি। এইবারে তোমরা কিন্তু বইয়ের একটা জায়গায় না দাগ দেবে, খুব ভালো করে কিন্তু দাগ দেবে। আগে আমি এখানে লিখে নিই প্রশ্নানুসারে, তারপরে কিন্তু তোমরা দাগ দেবে। ঠিক আছে, দেখো কোন জায়গাটায় দাগ দেবে বলো তো? দেখবে যেখানে লেখা আছে ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লেগেছে, এখানে দেখবে বর্গ সেমি, এই কথাটার নিচে কিন্তু তোমরা দাগ দেবে। আচ্ছা এই যে 2800, খুব ভালো করে দেখবে 2816, এই যে বলে দিয়েছে এত বর্গ সেমি, এই 2816 বলো তো এই ড্রামটার কিসের মাপ বলেছে? এই ড্রামটার কিসের মাপ বলে দিয়েছে বলো তো 2816টা? দেখবে তোমরা যদি বুঝতে না পারো তাহলে শুধুমাত্র এই যে সংখ্যাটা তার পাশে দেখবে কি লেখা রয়েছে? লেখা রয়েছে কিন্তু বর্গ সেমি, বর্গ। দেখো বর্গ বলে দিয়েছে মানেই কি? বর্গ বলে দিয়েছে মানেই কিন্তু ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে এই 2816টা কিন্তু হলো এই ড্রামটার ক্ষেত্রফল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে তো যে কেন এই মাপটাকে আমি ক্ষেত্রফল বলছি, কারণ এটার পাশে বর্গ লেখা আছে বলে। এবারে কথাটা হলো এইটা যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল তো আবার দুই রকমের হয়, সমগ্র তলের ক্ষেত্রফল আর কি পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এটাকে আমি কি হিসেবে ধরে নেব? পার্শ্বতলের ক্ষেত্রফল নাকি সমগ্র তলের ক্ষেত্রফল? দেখো এইখানে অঙ্কের মধ্যে কিন্তু শুরুতেই, একদম শুরুতেই তোমরা যদি দেখো, সেখানে দেখবে বলে দিয়েছে ঢাকনা সমেত। এই কথাটা তোমরা দেখতে পেয়েছো বইয়ের মধ্যে, ঢাকনা সমেত। তাহলে যখনই ঢাকনা সমেত বলে দেবে, মানে ওপরের অংশটা রয়েছে, ঢাকনাটা রয়েছে, ওপরের জায়গাটা রয়েছে, তখনই কিন্তু আমরা কি করব? সমগ্র তলের ক্ষেত্রফল করব। আর যদি ঢাকনা সমেত না বলতো, অর্থাৎ এরকম একটা ড্রাম রয়েছে, এরকম ড্রাম যার মুখটা ফাঁকা, ঠিক আছে, আর নিচেরও যদি মাপ নেওয়া না যায়, ভাবো আমি নিচেরও মাপটা নিতে পারবো না, আবার ওপরেরও ঢাকনা নেই, যদি এরকম কোনো সিচুয়েশান হতো আর কি, কোনো একটা ড্রাম, ভাবো কোনো একটা মাটির ওপর বসে রয়েছে, ভাবো ভূমির ওপরে একটা ড্রাম রয়েছে, মাটির ওপরে একটা ড্রাম রয়েছে, এবারে ড্রামের ভাবো আমি নিচের গোল অংশটার মাপও আমি নিতে পারবো না, আর উপরে তো নিতেই পারবো না কারণ উপরে ঢাকনাই নেই।
এই রকম যদি সিচুয়েশান কখনো হয় তাহলে কিন্তু আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল করব। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি, কেবলমাত্র ড্রামের যে গোলাকার অংশটা, দেখবে ড্রামের যে গোলাকার অংশটা, এই যে মার্কারটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি, মার্কারের এই যে গোলাকার অংশটা, এই গোলাকার অংশটুকুনির ক্ষেত্রফলকে আমরা কি বলবো, পার্শ্বতলের ক্ষেত্রফল। আর যখনই ওপরের তল এবং নিচের তল এইটা মানে এইটারও ক্ষেত্রফল সাথে বের করতে হবে, তখন তাকে আমরা কি বলবো, কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে যেহেতু ঢাকনা সমেত বলেছে, তার মানে ওপর এবং নিচেরও ক্ষেত্রফলটা বের করতে হবে, তাহলে টোটাল সমগ্র তলের ক্ষেত্রফলের কথা বলেছে। ঢাকনা সমেত মানেই কি, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমি যদি এখানে সমগ্র তলের ক্ষেত্রফলের মাপটাকে লিখি, তাহলে কিন্তু আমাকে এইদিকে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটাকে লিখতে হবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি বলতো, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো 2πr ইন্টু r প্লাস এইচ। ঠিক আছে, এই সূত্রগুলো কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে দেখো 2 যেমন আছে, এখানে কোনো চিহ্ন নেই মানে কি চিহ্ন, এগুলো সব গুণ চিহ্ন বসাবো। পাইয়ের জায়গাতে কত বসাবো, 22/7। আর এর জায়গাতে কত বসাবো, আর এর জায়গাতে কিন্তু আমরা বসাবো, এই দেখো ব্যাসার্ধ মানেই কিন্তু আর, মনে রাখবে। ঠিক আছে, ব্যাসার্ধ মানে আর, কত বসাবো 14। আবার দেখো এখানে আর রয়েছে, কত বসাবো 14, প্লাস এইচের জায়গাতে এইচ বসাবো, কারণ আমি এইচের মান জানি না, তাই না। তাহলে চলো কাটাকুটি করি, হ্যাঁ, 7 একে 7, 7 দুগুণে 14। তাহলে এখানে দেখো কত থাকছে, দেখো 2 গুণ 22 মানে কত, 44 আর 2কে গুণ করলে কত হবে, 88 ইন্টু 14 প্লাস এইচ। ঠিক আছে, ইজুকাল টু দেখো 1816 যেমন আছে। এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো এই যে 88, তারপরে কোনো চিহ্ন নেই মানে কি, গুণ চিহ্ন। তাহলে 88 এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, কিন্তু কি হবে বলো তো, গুণ। এই সাইডে চলে গেলে হবে ভাগ, মানে 1816 ঠিক নিচে গিয়ে বসবে 88। ওকে, তাহলে চলো আমরা ভাগ করব। আগে আমরা দেখো লিখে নিই, 14 প্লাস এইচ সমান সমান, আচ্ছা চলো এবারে আমরা ভাগ করি। এই যে 1816কে আমরা 88 দিয়ে ভাগ করি, হ্যাঁ। তাহলে দেখি 1816, এটাকে যদি আমি 88 দিয়ে ভাগ করি, তাহলে দেখি কত হচ্ছে, 88 3-এ দেখি তো কত হয়, 88 3-এ 3 8 24 4, হাতে থাকছে কত 2, 3 8 24 আর 2 26, তাহলে 3-এ কত হচ্ছে কিন্তু 264। এখানে 1 যদি ধরে নিই হবে 7, 1 আর এখান থেকে 76। তাহলে দেখবে 88 2-এ কত হয় বলো তো, 88 2-এ কিন্তু হয় 176। ঠিক আছে, তাহলে দেখো আমরা কত পাচ্ছি, 32 পাচ্ছি। তাহলে কাটাকুটি করলে কত হবে বলো তো, আমি যদি এখানে কাটাকুটি করি খুব ভালো করে দেখবে, 88 একে 88 আর এইটাকে ভাগ করলে আমরা কত পাবো, 32। ঠিক আছে, 32 পাবো। এইবারে খুব ভালো করে দেখো কীভাবে এবারে করব। দেখো এইচ এদিকে যেমন আছে থাক, শুধু আমরা এই যে 14, এই যে 14-এর আগে কোনো চিহ্ন নেই মানে কি, প্লাস 14 সমান চিহ্নের এই দিকে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে বলো তো, +14 সমান চিহ্নের এই দিকে চলে গেলে হবে -14। ঠিক আছে, তাহলে দেখি আমরা কত পাচ্ছি, 32 থেকে 14কে আমি যদি বিয়োগ করি তাহলে কত হবে বলো তো, 32 থেকে 14কে বিয়োগ করলে আমরা পাবো কত, 18। তাহলে ব্যাস আমরা এইচের মান পেয়ে গেলাম কত, 18। এইচ মানে কি, এইচ মানে হলো হাইট, উচ্চতা। এই ড্রামের উচ্চতাটা কত পেলাম, 18, বোঝা গেল। এইচের মান পেলাম কত, 18। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো আমাদের কাছে অ্যান্সারে শুধু জানতে চেয়েছে যে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি, ব্যাস হয়ে গেল আমাদের ড্রামটির উচ্চতা। তাহলে এখানে আমরা উত্তরে লিখে ফেলবো যে ড্রামটির উচ্চতা কত লিখবো আমরা, ড্রামটির উচ্চতা আমরা পেলাম কিন্তু 18 সেমি। এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা। 4-এর দাগের অঙ্কে দেখো বলে দিয়েছে, একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা 2টি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করে লিখি। তাহলে এইটুকুনি একটা পার্ট বলে দিয়েছে, তারপরে দেখবে আরেকটা পার্টে বলে দিয়েছে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটো প্লাস্টার করতে কত খরচা হবে। দুটো প্রশ্ন আমাদের অঙ্কের মধ্যে করেছে, কিন্তু আমরা একটা একটা করে প্রশ্নের উত্তর দেব।
দেখবে প্রথমেই দেখবে বলে দিয়েছে একটা ঘরের মধ্যে দুটো পিলার রয়েছে, ঠিক আছে। তো দুটো পিলার, তো দুখানা পিলারকে আগে আমি একটু এঁকে ফেলি। ভাবো এরকম দেখো দুটো পিলার রয়েছে, এরকম একটা ঘরের মধ্যে দুটো পিলার রয়েছে। দেখো এই একটা পিলার, আর দেখো এই একটা পিলার রয়েছে, আর একটা পিলারকে দেখো আমি পাশেই আঁকছি। আবার ভাবো এরকম একটা একই মাপের পিলার রয়েছে, ঠিক আছে। দুটো এরকম একই মাপের পিলার একটা ঘরের মধ্যে রয়েছে। যদিও পিলারটা এখানে দেখতে একটু আলাদা হয়ে গেছে, এই পিলারটা একটু ছোট আর এই পিলারটা একটু বড় মনে হচ্ছে, কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়, দুটো পিলারই কিন্তু সমান মাপের, ঠিক আছে। এবারে দেখো পিলারগুলোয় কিসের কিসের মাপ বলে দিয়েছে। দেখো পিলারে কিন্তু বলে দিয়েছে যে পিলার দুটো তাদের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 5.6 ডেসিমিটার। ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে কোনটা বলো তো? আচ্ছা এই পিলারটাকে আমি একটু বড় করে আঁকছি, তাহলে দেখবে বুঝতেও তোমাদের সুবিধা হবে। দেখো এই তো পিলার, আচ্ছা এই যে পিলার, এই পিলারগুলোর ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে কি এই পুরো লাইনটার মাপ বলে দিয়েছে কত? 5.6 ডেসিমিটার। তো আমাদেরকে না ব্যাসার্ধ বের করতে হবে, অর্থাৎ অর্ধেক দাগটা বের করতে হবে, অর্থাৎ এইখান থেকে এই যে এই অর্ধেক দাগের মাপটা কত বের করতে হবে। তাহলে কত হবে বলো তো? ব্যাসার্ধকে আমরা আর বলি, তাহলে ব্যাস যদি হয় 5.6, ব্যাস মানে কি পুরো দাগটা যদি হয় 5.6, তাহলে অর্ধেক দাগের মাপ কত? তাহলে অর্ধেক দাগটার মাপ কত হবে তোমরাই বলো। তাহলে 5.6কে অর্ধেক করলে আমরা কত পেয়ে যাব? পাবো কিন্তু 2.8, পাশে আমরা কত লিখব? ডেসিমিটার। এবারে আমাদের কাছে দেখবে আরেকটা যে জিনিস বলে দিয়েছে, সেই জিনিসটা কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে। কি বলে দিয়েছে? বলে দিয়েছে কিন্তু এই যে পিলার দুটো বলে দিয়েছে না, এই পিলার দুটোর উচ্চতা কত বলে দিয়েছে? 2.5 মিটার। পিলারগুলোর উচ্চতা অর্থাৎ হাইট, পিলারের এই যে হাইট এইখান থেকে এতটা, এটা কত বলে দিয়েছে? 2.5 মিটার, ঠিক আছে। আবার দেখো এই যে এইটারও হাইট কত বলে দিয়েছে? সব 2.5 মিটার, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু একক দুটো আলাদা আলাদা হয়ে গেল, উচ্চতাটা হয়ে গেল মিটারে আর ব্যাসার্ধটা হয়ে গেল ডেসিমিটারে। তাহলে আমাদেরকে না অঙ্ক করতে গেলে হয় সবাইকে ডেসিমিটারে করতে হবে, নইলে সবাইকে মিটারে করতে হবে, মানে সমান একই এককে এনে কিন্তু অঙ্ক করতে হবে, আলাদা আলাদা একক থাকলে কিন্তু চলবে না। বোঝা গেল? হয় মিটারে সবাইকে আনতে হবে, নইলে ডেসিমিটারে। তাহলে এবার আমি কিসে আনবো? ডেসিমিটারে নাকি মিটারে? চলো দেখি। তোমরা বইয়ের মধ্যে কিন্তু দাগ দেবে, দেখো বলেই দিয়েছে যে পিলার, লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। তাহলে দেখো কত ঘন ডেসিমিটার, এই ঘন ডেসিমিটারে দাগ দেবে। এইখান থেকে আমরা দুটো জিনিস পাবো। দেখো এক জানতে চেয়েছে কত ঘন ডেসিমিটার, তাহলে আমাদেরকে অ্যান্সার যেহেতু ডেসিমিটারে জানতে চেয়েছে, তাহলে কিন্তু আমাদের উচ্চতাকে মিটারে রাখলে চলবে না, এটাকে আমাদেরকে কি করতে হবে? ডেসিমিটারে নিয়ে যেতে হবে। আরেকটা কথা দেখবে জানতে চেয়েছে কত ঘন ডেসিমিটার, তাহলে আমি তোমাদেরকে কি বলেছিলাম? ঘন মানে আমাদেরকে কি বের করতে হবে? সর্বদা আয়তন বের করতে হবে, অর্থাৎ পিলার দুটোর মধ্যে কতটা জায়গা রয়েছে। পিলারগুলোর মধ্যে তো মশলা ঢালা হবে, তাই না? এরকমভাবে মশলা নিয়ে তো এই পিলারগুলোর মধ্যে দেওয়া হবে, তবেই তো পিলার তৈরি হবে। বোঝা গেল? তাই জন্য পিলারের ভেতরে যে মশলা ঢালা হবে, তার জন্য ভেতরে কতটা জায়গা রয়েছে জানা দরকার। তাই জন্য আমাদেরকে কি করতে হবে? আয়তন কিন্তু বের করতে হবে। বোঝা গেল? আচ্ছা এই মিটারটাকে আগে আমরা ডেসিমিটারে নিয়ে যাব। নিয়ে যেতে গেলে কি করতে হবে তোমরা কিন্তু সবাই জানবে খুব ভালো করে, এটা তো তোমরা সবাই জানো যে কিমি, হেক্টা এগুলো তো তোমরা করেছো। তারপরে কি হয়? ডেকা, তারপরে কি হয়? মিটার, তারপরে কি হয়? ডেসি, তারপরে কি হয়? সেমি, তারপরে কি হয়? সেমির পরে মিলি, তাই না? এরকম হয় মিলি। তাহলে খুব ভালো করে কিন্তু জানবে, আমি আছি মিটারে কিন্তু যেতে চাই কোথায়? ডেসিমিটারে। আছি মিটারে, যেতে চাই ডেসিমিটারে। তাহলে এই দিকে গেলে, এই দিকে যেই যাব, মানে কি ডান দিকে যাব যত, তত আমরা কি করব? গুণ করব। এই দিকে গেলেই আমরা কি করব? গুণ করব। কত দিয়ে গুণ করব? খুব ভালো করে জানবে, গুণ করব। কত দিয়ে গুণ করব? দেখো আমি যদি এইখানে অঙ্কটাকে করি, তাহলে দেখো 2.5 মিটার রয়েছে তো উচ্চতাটা, এত মিটার, তাহলে আমি একে গুণ করব। কত দিয়ে গুণ করব? 1 লিখব। আর মিটার থেকে ডেসিমিটারে যাচ্ছি মানে ক ঘর? খুব ভালো করে দেখবে, মিটার থেকে ডেসিমিটার মানে দেখো 1 ঘর, তাই না? 80 মিটারে যাব, ডেসিমিটারে 1 ঘর, তাই জন্য একটা শূন্য। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি? দেখো গুণ হলে দশমিক কিন্তু এই সাইডে চলে যাবে, ঠিক আছে? অর্থাৎ দশমিক এখানে আছে তো, এখান থেকে টপকে 1 ঘর টপকে দশমিক এইখানে এসে বসবে, ঠিক আছে? তাহলে
কত হচ্ছে 25, আর এখানে দশমিকটা লিখতেও পারো আবার নাও লিখতে পারো, আমি আর লিখছি না। তো আমি একেবারে এখানে কত লিখছি, 25 ডেসিমিটার। তাহলে আমরা উচ্চতা কত পেলাম, উচ্চতা কিন্তু আমি পেলাম, আর আমি 2.5 লিখবো না, এবার আমি কত লিখবো, 25 ডেসিমিটার। 25 আমি ডেসি বলে লিখছি, ঠিক আছে। এইটার উচ্চতা ঠিক তাই, 25 ডেসি, সব ডেসি হয়ে গেছে। এটার উচ্চতা 25 ডেসিমিটার, এর উচ্চতা 25 ডেসিমিটার, এর ব্যাসার্ধ কত 2.8 ডেসিমিটার, এরও ব্যাসার্ধ 2.8 ডেসিমিটার। এবারে আমাদের কি করতে হবে, এই দুটো পিলারের আয়তন বের করতে হবে। তাহলে চলো আমরা লিখবো কি, পিলার দুটোর আয়তন। কেন আমি আয়তন বের করছি, কারণ অঙ্কের মধ্যে জানতে চেয়েছে কত ঘন সেমি। তাহলে ঘন বলেছে, আমি বলেছি ঘন মানেই কি বের করব আমরা, ঘন মানেই কিন্তু আমরা বের করব, খুব ভালো করে মনে রাখবে, ঘন মানে বের করব আয়তন। এটা কিন্তু তোমরা না লিখে রাখবে, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়। তো ঘন কোনো অঙ্কের মধ্যে আছে মানে আয়তন বের করব, ঘন মানেই কি করব, আয়তন বের করব। আর বর্গ মানেই আমরা কি বের করব বলো তো, বর্গ মানেই ক্ষেত্রফল। এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে, তাহলে দেখবে আর কোনো অঙ্কে অসুবিধা হবে না। ঘন মানে আয়তন বের করব, বর্গ মানে ক্ষেত্রফল বের করব। তাহলে চলো লিখব পিলার দুটির আয়তন, ঠিক আছে, পিলার দুটোর কি আয়তন। তাহলে চলো পিলারের আয়তন বের করব। আয়তনের সূত্র আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ। এবার যেহেতু দেখো এখানে দুটো পিলার রয়েছে, তাই জন্য 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। তো চলো এবারে মানগুলোকে বসাই এক এক করে, মানগুলোকে বসাই। তাহলে দেখো কত হবে, আচ্ছা আমি এখান থেকে বসাচ্ছি। হ্যাঁ দেখো, পাইয়ের জায়গায় কত লিখছি, 22/7। আর এর জায়গায় কত লিখবো, আর মানে ব্যাসার্ধ কত, দেখো ব্যাসার্ধ এই জায়গাটা, এই যে ব্যাসার্ধটা কত 2.8, যেহেতু স্কোয়ার আছে আর এর জায়গায় এখানে আমরা স্কোয়ার দেবো, ইনটু এইচের জায়গাতে কত দেবো, উচ্চতা আমরা পেয়েছি কত 25, ঠিক আছে। আর এখানে যেহেতু 2 আছে 2 লিখবো। তাহলে দেখো আমরা পাচ্ছি কত 22/7। 2.8-এর মাথায় যেহেতু স্কোয়ার আছে, তাহলে আমরা এইভাবে লিখবো, 2.8-কে না দুবার লিখবো, 2.8, ঠিক আছে, 25 ইন্টু 2, বোঝা গেল। এবার চলো দশমিকগুলোকে তুলে দিই, দশমিক আর এই দশমিক তুলে দিলাম। তাহলে তুলে দিলে কী হবে, 1 লিখবো। দেখো দশমিকের পরে যেহেতু এরপরে একটা সংখ্যা, তাই একটা শূন্য। আবার দেখো এই দশমিক তুলে দিলাম, তারপরে দেখো দশমিকের পরে কি একটা সংখ্যা, তাহলে আবার আমি 1 লিখবো। দেখো দশমিকের পরে যেহেতু এই দিকে একটা সংখ্যা, একটা শূন্য, বোঝা গেল। চলো এবারে আমরা না কাটাকুটি করি, খুব ভালো করে দেখবে। আচ্ছা কাটাকুটি করবার আগে আমি আরেকবার লিখে নিই, 22/7, তারপরে দেখো কত রয়েছে এখানে 28 ইন্টু 28। আচ্ছা এখানে দেখো 10 আর 10 গুণ করলে কত হচ্ছে 100। আমি আরেকবার টুকে নিলাম যাতে কাটাকুটিটা তোমাদের না বুঝতে সুবিধে হয়। ওকে চলো কাটবো, 25 25, 25 4 100, ঠিক আছে। আবার দেখো 7 7, 7 4 28, বোঝা গেল। তাহলে চলো এবারে আমরা কাটাকুটি করি। দেখো এই 4 আর এই 4 কেটে দিলাম, নিচের 4 আর উপরের 4, তো আর কিছুই এখানে নেই সেরকম। তাহলে উপরে দেখো পড়ে রয়েছে 22, এখানে দেখো রয়েছে 28, আর এখানে রয়েছে 2। তাহলে 22 আর 2 আগে গুণ করলে কত হবে 44। 44 আর 28কে যদি আমি গুণ করি, দেখো 44 আর 28কে এখানে গুণ করলে হবে 8 4 কত 32-এর 2, হাতে রয়েছে কত 3। আবার দেখো 8 4 32 আর 3 কত হবে 32 আর 3 হবে 35। আবার দেখো 2 4 8, 2 4 8, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি কত 8 আর 5 13 3, আবার হাতে রয়েছে 1, আর এখানে হবে 12, 1232। তাহলে এখানে আমরা কত লিখবো 1232 ঘন, যেহেতু আমরা আয়তন বের করলাম তাহলে কি লিখবো ঘন ডেসিমিটার। তাহলে আমরা কি পেলাম যে এর মধ্যে কতটা জায়গা রয়েছে, অর্থাৎ এর আয়তন। দেখবে আমাদের কাছে অ্যান্সারেও দেখবে কি জানতে চেয়েছে, প্রথম অ্যান্সারে জানতে চেয়েছে যে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, মানে এর মধ্যে কতটা মশলা ঢোকাতে হবে, মানে এর ভেতরে কতটা জায়গা ফাঁকা আছে। তাহলে এর মধ্যে কতটা মশলা ঢোকাতে হবে, এই যে এত 1232। তাহলে আমাদের কাছে যে প্রথম অ্যান্সারটা জানতে চেয়েছে যে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, তাহলে আমরা প্রথম উত্তর যেটা লিখব যে 1232 ঘন ডেসিমিটার মশলা লাগবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা সবাই এতটা বুঝতে পারলে। এই হলো প্রথম উত্তর বা প্রথম পার্ট বলতে পারো, প্রথম পার্ট হয়ে গেল। চলে আসবে এবারে আমরা সেকেন্ড পার্টে। এই হলো আমাদের এবার সেকেন্ড পার্ট শুরু হচ্ছে। কি বলে দিয়েছে এবার সেকেন্ড পার্টে, কি অ্যান্সার জানতে চেয়েছে, প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটো প্লাস্টার করতে কত খরচা হবে। তাহলে পিলার দুটো এবারে তৈরি হয়ে গেছে, এবারে পিলার দুটোকে কী করা হবে, প্লাস্টার করা হবে।
আচ্ছা, পিলার যদি আমি প্লাস্টার করি, পিলারের আমি নিচটাকে প্লাস্টার করতে কি পারবো? পিলার যদি আমি প্লাস্টার করি, প্রথমত আমাকে কি করতে হবে? পিলারের চারপাশে প্লাস্টার করতে হবে, তাই না? আমি যদি পিলার প্লাস্টার করি তাহলে আমাকে পিলারের এই যে চারপাশগুলোকে প্লাস্টার করতে হবে, বাইরে থেকে প্লাস্টার করতে হবে, বাইরে থেকে চারপাশগুলো প্লাস্টার করতে হবে। তাহলে আমি বাইরে থেকে চারপাশ প্লাস্টার করব, মানে কতটা জায়গায় প্লাস্টার করব বের করতে গেলে আমাকে পিলারের কিসের মাপ বের করতে হবে? আমি পিলারের বাইরে থেকে চারপাশে প্লাস্টার করব, তার মানে আমাকে পিলারের কিসের মাপ বের করতে হবে? ক্ষেত্রফলের মাপ। এবার কথাটা হলো, কিসের ক্ষেত্রফল? পার্শ্বতল নাকি সমগ্রতল? দেখো, আমরা পিলার যদি প্লাস্টার করি, পিলারের ভূমিটাকে কিন্তু প্লাস্টার করতে পারবো না। কারণ কি? পিলারের ভূমি তো মেঝের সঙ্গে সেঁটে রয়েছে, পুরো মেঝের সঙ্গে সেঁটে রয়েছে না, আমি তো আর মেঝের মধ্যে ঢুকে গিয়ে পারবো না। আর পিলারের যে ওপরটা, সেটা দেখবে ছাদের সঙ্গে সেঁটে রয়েছে। পিলারের যে ওপরটা, সেটা কি? ছাদের, বাড়ির যে ছাদ, তার সঙ্গে তো আটকে রয়েছে। আমি কি করে প্লাস্টার করব? তাহলে আমি পিলারের ওপরও প্লাস্টার করতে পারবো না, নিচও প্লাস্টার করতে পারবো না। পারবো কি? এই চারপাশের গোল অংশটা। তাহলে চারপাশের শুধু গোল অংশের মাপ বের করব, মানে কি? আমি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব। ওকে, পিলারের কি করব? পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব। চলো এবারে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব। তো আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি খুব ভালো করে, এবারে তোমরা দেখো। তাহলে আমি দেখো এখানে এবারে লিখছি দুটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করবার সূত্র কি তোমরা সবাই জানো? 2πr/h। এবার যেহেতু দুটো পিলার রয়েছে, তাই জন্য কি করব? সাথে 2 গুণ করব। ঠিক আছে, চলো এবারে মানগুলোকে আমি বসাবো, এখান থেকে করছি। হ্যাঁ দেখো, এই যে 2 এর জায়গায় লিখছি 2, ঠিক আছে, ইনটু, আচ্ছা এখানটায় না লিখে না, আমি নিচেই লিখি। 2 এর নিচে লিখছি 2, পাই এর জায়গায় কত লিখবো? 22/7। আর এর জায়গাতে কত লিখবো? আমরা আর কত জানি? খুব ভালো করে দেখবে, আর আমরা কত জানি বলো তো? আর কিন্তু এই যে 2.8, আর কিন্তু হলো 2.8। এগুলোকে মুছে দিই, তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। এটা কিন্তু নোট ডাউন করে নেবে। হ্যাঁ, এই যে 2.8, তারপরে এইচের জায়গায় কত? উচ্চতাটা কত? 25, আর সাথে একটা 2 লিখতে হবে। বোঝা গেল? দশমিকটাকে তুলে দিই, দশমিকটাকে আমরা তুলে দিচ্ছি, 1 লিখছি। দশমিকের পরে দেখো এখানে যদি একটাই সংখ্যা, একটা 0 লিখছি। এবার কাটাকুটি করবো, চলো কাটাকুটি করি। তাহলে দেখো 7 একে 7, 7 4 28, তাই না? আবার দেখো 5 দিয়ে যদি আমি কাটাকুটি করি তাহলে কত হবে? 5 5 25, 5 2 10। বোঝা গেল? আবার দেখো নিচে 2, ওপরে 2 কেটে দিলাম। তাহলে থাকছে কত? 2 5 10, ঠিক আছে। 10 আর 4 40, 40 আর 22 কত হয় দেখি? 40 আর 22 গুণ করলে হবে 880। তাহলে পাচ্ছি কত আমরা? 880। দেখো আমি যেহেতু ক্ষেত্রফল বের করেছি, কি লিখবো? বর্গ। ক্ষেত্রফল বের করেছি মানে কি লিখবো? বর্গ। এককটা কি লিখবো? সব আমি বলে দিয়েছি, সব আমি ডেসিমিটারে করছি এখন অঙ্ক, ডেসিমিটার। তাহলে আশা করি তোমরা এতটা সবাই বুঝতে পারলে। এইবারে কথাটা হলো, তোমরা দাগ দেবে। অ্যান্সারে জানতে চেয়েছে প্রতি বর্গ মিটার 125 টাকা হিসাবে পিলার দুটো প্লাস্টার করতে কত খরচ হবে? প্রতি বর্গ মিটার, এবারে মিটারে জানতে চেয়েছে। এতক্ষণ আমি ডেসিমিটারে করছিলাম, যেই এবারে ক্ষেত্রফলে চলে এলাম, এবারে কিন্তু মিটারে জানতে চেয়েছে। তাহলে আবার আমাকে ডেসিমিটার থেকে কি করতে হবে? মিটারে ফিরে যেতে হবে। বোঝা গেল? তাহলে আবার আমাকে কি করতে হবে? ফিরে যেতে হবে। তাহলে এবারে ফিরে যেতে গেলে কি করতে হবে তোমরাই বলো? ফিরে যাব, ফিরে যেতে গেলে আমাকে কি করতে হবে? আমি ডেসিমিটার থেকে আবার ফিরে যেতে চাই। কোথায় ফিরে যেতে চাই? ডেসিমিটার থেকে ফিরে যেতে চাই তোমার মিটারে। তাহলে কি করতে হবে তোমাদেরকে? একটু আগেই বলেছিলাম, দেখবে কিলোমিটার এরকমভাবে আমি লিখে দেখিয়েছিলাম, হেক্টা, এই কিমি, হেক্টা, তারপরে কি হয়? ডেকা, তারপরে কি হয়? মিটার, তারপরে কি হয়? ডেসি, তারপরে কি হয়? সেমি, তারপরে কি হয়? মিলি, এরকমভাবে বলেছিলাম, তাই না? তাহলে এবার আমি ডেসি থেকে ফিরে আসতে চাই কিসে? মিটারে। এবার আমি এই দিকে আসতে চাই। আমি তোমাদেরকে বলেছিলাম যদি এই দিকে যেতে চাই তাহলে কি করতে হয়? গুণ। আর আমি যদি এই দিকে আসতে চাই তাহলে কি করব? ভাগ।
উল্টোটা করব। তাহলে আমি ডেসি থেকে এবারে মিটারে আসব, ভাগ করব। কত দিয়ে ভাগ করব খুব ভালো করে দেখবে। ডেসি থেকে মিটার এক ঘর আসছি, দেখো ডেসি থেকে মিটার মাত্র এক ঘর আসছি, তাহলে আমরা কি করব, এক ঘর আসছি যেহেতু একের পরে একটাই শূন্য বসাবো, তাই তো। কিন্তু না, এবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, যদি কোনো জায়গায় বর্গ লেখা থাকে, বর্গ যদি লেখা থাকে, তাহলে আমরা এখানে একটা শূন্য আর এক্সট্রা লিখব, যদি বর্গ লেখা থাকে। আর যদি ঘন লেখা থাকে, আমি আবারও এটা লিখে দিচ্ছি পাশে, কিন্তু তোমরা নোট ডাউন করবে, সব অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে, বর্গ লেখা থাকলে একটা শূন্য এক্সট্রা, ঘন লেখা থাকলে খুব ভালো করে কিন্তু মনে রাখবে, ঘন লেখা থাকলে দুটো শূন্য এক্সট্রা, দুটো শূন্য ফ্রি, আর বর্গ লেখা থাকলে একটা শূন্য ফ্রি। তাহলে যেহেতু এখানে বর্গ লেখা আছে তাই জন্য একটা শূন্য ফ্রি, বোঝা গেল। তাহলে আর কিন্তু এটা 100 দিয়ে ভাগ করে দিলাম, তার মানে আর কিন্তু এটাকে আমি বর্গ ডেসিমিটার বলবো না, বর্গ মিটার বলবো। আচ্ছা আমি এটাকে পাশে লিখছি, হ্যাঁ, 880 তাকে আমি ভাগ করে দিচ্ছি 100 দিয়ে, তাহলে 100 দিয়ে ভাগ করলে কাটাকুটি হয়ে যাবে। তাহলে এখানে আমরা কত লিখব, দেখো একটা শূন্য, তার মানে কি এক ঘর পর এখানে দশমিক বসবে, তাই না, এইখানে এরকমভাবে দশমিক বসবে, আর এখানে আমরা কি লিখব, বর্গ মিটার হয়ে যাবে, কিন্তু এবারে মিটার হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারলে, 100 দিয়ে ভাগ করলাম, একটা শূন্য বলে দেখো এক ঘর পরে আমি দশমিক বসিয়ে দিলাম, বোঝা গেল। তাহলে এই যে দুটো পিলার, তাদের এই যে গোলাকার অংশগুলোর মাপ কত, এই যে এই গোলাকার অংশগুলোর মাপ হলো কত, 8.8 বর্গমিটার। এবারে প্লাস্টার করতে তো টাকা খরচা হচ্ছে, কত টাকা খরচা হচ্ছে, 1 বর্গমিটার প্লাস্টার করতে 125 টাকা, 1 বর্গমিটার প্লাস্টার করতে কত, 125 টাকা। তাহলে এই এত বর্গমিটার প্লাস্টার করতে কত খরচা হবে, তাহলে চলো আমি এখানে লিখছি, 1 বর্গমিটার প্লাস্টার করতে খরচ হয়, প্লাস্টার করতে খরচ হয় কত, 125 টাকা। দেখো আমি এখানে লিখছি, তাহলে 8.8 বর্গমিটার প্লাস্টার করতে খরচ হয়, কি করব, গুণ করে দেব, 125 ইন্টু 8.8, তাহলে গুণটাকে আমি দেখো এখানে রাফে করছি, 125 আর 8.8কে যদি আমি গুণ করি কত হবে, 8 5 40, শূন্য হাতে রয়েছে 4, 8 2 16, শূন্য হাতে রয়েছে 2, 8 কাটা 2 10। আবার যদি আমরা এখানে করি তাহলে দেখো আমরা এখানে পাবো কত, 11,000 টাকা। এবারে এই 11,000, এবারে দেখো দশমিকের পরে যেহেতু একটাই মাত্র সংখ্যা, দেখো দশমিকের পরে যেহেতু একটাই মাত্র সংখ্যা, তাহলে এখানে এক ঘর পরে আমরা কি করব, দশমিক বসাবো। তাহলে আমরা দেখো কত পেলাম, কিন্তু 1100। তাহলে এখানে আমরা উত্তর কত লিখব, খুব ভালো করে দেখবে, উত্তর আমরা লিখব কিন্তু 1100 টাকা, ঠিক আছে, 1100 টাকা। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার, দুটো পিলার প্লাস্টার করতে টোটাল কত টাকা খরচা হবে, হবে কিন্তু 1100 টাকা। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব 5 দাগের অঙ্কটা, যেখানে দেখবে বলে দিয়েছে 2.8 ডেসিমিটার অন্তর ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত। তাহলে দেখো প্রথমেই দেখো বলে দিয়েছে একটা গ্যাস সিলিন্ডার রয়েছে, দেখো আমি তাহলে এখানে আমি একটা গ্যাস সিলিন্ডার আঁকছি। তো এইভাবে হলো একটা গ্যাস সিলিন্ডার, এই হলো গ্যাস সিলিন্ডার, এবং অন্তর্ব্যাস মানে হলো কোন জায়গাটা বলো তো, পুরো এই লাইনটা হলো অন্তর্ব্যাস। আচ্ছা এই জায়গাটাকে আমি এরকম করে দিচ্ছি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্যটা দেখো বইয়ের মধ্যে কত বলে দিয়েছে, 2.8 ডেসিমিটার। তাহলে পুরোটা যদি হয়, পুরো এইখান থেকে এতটা যদি হয় 2.8, তাহলে অর্ধেকটা কত, অর্থাৎ ব্যাসার্ধটা কত। তাহলে দেখো ব্যাসার্ধটা হবে কিন্তু তার অর্ধেক, 2.8-এর অর্ধেক, অর্থাৎ কত হবে, 1.4, তাই না। আর উচ্চতাটা কত বলে দিয়েছে, এইখান থেকে এতটা হলো উচ্চতা, যেটাকে আমরা এইচ বলবো। সেই উচ্চতাটা কত বলে দিয়েছে বলো তো, উচ্চতা কিন্তু বলে দিয়েছে 7.5, তাই না, 7.5 ডেসিমিটার, ঠিক আছে। এবারে দেখো অ্যান্সারে কি জানতে চেয়েছে,
প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন। তাহলে এখানে দেখো ঘন ডেসিমিটার, ঘন কথাটা বলেছে তোমরা দাগ দেবে। তাহলে ঘন কথাটা বলেছে মানে আমাদেরকে কী বের করতে হবে, আয়তন বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো কি, গ্যাস সিলিন্ডারটির আয়তন, গ্যাস সিলিন্ডারটির আয়তন, গ্যাস সিলিন্ডারের আয়তন। তাহলে চলো আমরা আয়তন বের করব। তাহলে আয়তন বের করবার সূত্র কি জানি আমরা, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই এর জায়গায় কত বসাবো, 22/7। আর এর জায়গাতে কত বসাবো, আর মানে হলো কত, ব্যাসার্ধ কত বলে দেওয়া রয়েছে 1.4, যেহেতু এখানে স্কোয়ার আছে আমরাও কিন্তু এখানে স্কোয়ার দেব, ইনটু দেখো এইচ, এইচ মানে কি উচ্চতা, হাইট কত বলে দিয়েছে 7.5, তাই তো। তাহলে দেখো আমরা আবার লিখবো কি 22/7 যেমন আছে আছে, 1.4 এর মাথায় যেহেতু স্কোয়ার রয়েছে 2 রয়েছে, তাহলে 1.4কে আমরা দুবার লিখবো, এরকমভাবে 1.4 লিখবো। তারপরে দেখবে এখানে কত রয়েছে 7.5। এবারে প্রত্যেকটার দশমিককে আমরা তুলে দেবো। দেখো এই যে দশমিক তুলে দিলাম, নিচে 1 লিখবো। দশমিকের পরে দেখো এই দিকে কটা সংখ্যা, এই দিকে একটাই মাত্র সংখ্যা, একটা শূন্য। আবার দেখো এই দশমিকটাকে তুলে দেবো, 1 লিখবো। তাহলে দেখো দশমিকের পরে দেখো এই দিকে দেখো কটা সংখ্যা, মাত্র একটাই সংখ্যা, একটা শূন্য। আবার এখানে দশমিক তুলে দেবো, 1 লিখবো। দেখো দশমিকের পরে এদিকে কটা সংখ্যা, একটা সংখ্যা, তার জন্য একটা শূন্য লিখবো। তাহলে দেখো এই আমাদের দশমিক তোলা হয়ে গেল। এবার কাটাকুটি করব। তাহলে দেখো 7 × 7, 7 দুগুণে কত হবে 14, ঠিক আছে। এবারে দেখো এখানে কত রয়েছে 75, তাই না, দশমিক তো উঠে গেছে 75। 5 দিয়ে আমরা যদি কাটি তাহলে কত হবে, 5 15 75। 5 দিয়ে 75কে ভাগ করলে আমরা কত পাবো, 15। 5 দিয়ে 10কে ভাগ করলে আমরা কত পাবো, 2, বোঝা গেল। নিচে 2 ওপরে 2 কেটে দিলাম, ওকে। আবার দেখো 5 দিয়ে আমরা কাটি, তাহলে কত হবে, 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে 10কে ভাগ করলে কত হবে, 5 2 10। 5 দিয়ে 15কে ভাগ করলে কত হবে, 5 3 15, বোঝা গেল। আবার দেখো 2 1 2, 2 দিয়ে 22কে ভাগ করলে কত হবে, 11। তাহলে দেখো এখানে নিচে কি পড়ে রয়েছে, একটা 10, এই 10টা থাক, নিচে 10টা থাক। ওপরে দেখো কি কি থাকছে, ওপরে তোমরা যদি খুব ভালো করে দেখো থাকছে 11, এখানে দেখো রয়েছে 14, আর এখানে দেখো রয়েছে 3, তাই তো। তাহলে দেখো 14 আর 3কে যদি আমরা গুণ করি, 3 14 কত, 42, 42 আর এই 11কে যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে কত পাবো, 42, আবার এখানে পাচ্ছি 42, অর্থাৎ আমরা পাচ্ছি কত এখানে 462, ঠিক আছে। এবারে আমরা যদি এটাকে দশমিকে লিখি তাহলে কেমন লিখবো, দেখো এখানে তো কোথাও দশমিক নেই, তার মানে এখানে আছে 10, দাগের নিচে রয়েছে মানে কি ভাগ, আর ভাগ হলে দশমিক কোন দিকে যায়, এই দিকে। ক ঘর যাবে, একটা শূন্য, অর্থাৎ 1 ঘর যাবে, অর্থাৎ 1 ঘর। এই ঘরটা টপকে দশমিক এইখানটাতে এসে বসবে, এইখানটাতে এসে কিন্তু বসবে, দশমিক টপকে এসে এইখানে বসবে। তাহলে দেখো আমরা এখানে কত পেলাম, 46.2। পাশে আমরা কি লিখবো, ঘন, যেহেতু আমরা আয়তন বের করলাম, ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার, ঠিক আছে। আশা করি তোমরা এতটা বুঝতে পারলে। তাহলে এই যে গ্যাস সিলিন্ডার, এই গ্যাস সিলিন্ডারের মধ্যে কতটা ফাঁকা জায়গা রয়েছে, দেখো আয়তন মানে কি বলো তো, আয়তন মানে এর ভেতরে কতটা জায়গা রয়েছে। তো এর ভেতরে জায়গা রয়েছে 46.2 ঘন ডেসিমিটার। এবং এই ফাঁকা জায়গার মধ্যে, এই ফাঁকা জায়গার মধ্যে কত কিলো গ্যাস রয়েছে জানো, এই ফাঁকা জায়গার মধ্যে গ্যাস রয়েছে 15.015 কিগ্রা। এই এত কেজি গ্যাস এর মধ্যে রয়েছে, বোঝা গেল। তাহলে এর ভেতরে ফাঁকা জায়গা রয়েছে এতটা, এবং তার মধ্যে এত কিলো গ্যাস রয়েছে, ঠিক আছে। এইবারে চলো আমরা এইভাবে লিখব, এই এতটা ফাঁকা জায়গাতে রয়েছে এত কিলো গ্যাস। তাহলে এটাকে আমরা লিখব 46.2 ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার গ্যাসের। তাহলে এত ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত আমরা লিখব, গ্যাসের ওজন, এর মধ্যে কতটা গ্যাস রয়েছে, 15.015 কিগ্রা, এত কিলো গ্যাস কিন্তু রয়েছে। তাহলে 1 ঘন ডেসিমিটার, অ্যান্সারে কি জানতে চেয়েছে, 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত। তাহলে 1-এর পরিমাণ যখনই বের করতে বলবে তখনই আমরা কি করব, ভাগ করব, এইটাকে ভাগ করব, ঠিক আছে। এইটাকে দেখো আমরা ভাগ করব, কি দিয়ে ভাগ করব, এইখানে দেখো কত রয়েছে 46.2 দিয়ে। তাহলে চলো 46.2 দিয়ে আমরা কি করব, ভাগ করব।
আচ্ছা, আগে আমরা কি করব, দশমিকটাকে তুলে দিই, বুঝলে? দেখো এই দশমিক যদি আমি তুলে দিই তাহলে কি করব, নিচে আমরা 1 বসাবো। দেখো দশমিকের পরে দেখো এইদিকে কটা সংখ্যা, 3টে, তাহলে আমি 3টে শূন্য বসিয়ে দিচ্ছি। ওকে, আবার দেখো আমি এখান থেকে দশমিক তুলে দিচ্ছি, তাহলে এবারে উপরে আমি 1 বসাবো। দেখো দশমিকের পরে কটা সংখ্যা, 1টা, তাহলে আমি কি করব, এখানে 1টা শূন্য বসাচ্ছি। ঠিক আছে, চলো এবারে আমরা কাটাকুটি করব। তাহলে কাটাকুটি করলে কি হবে আগে দেখি। তাহলে দেখো এখানে দেখো তাহলে কত রয়েছে, দেখো দশমিকটা যদি উঠে যায় তাহলে এখানে থাকছে দেখো 15,015। তার সঙ্গে যদি আমি 10কে গুণ করে নিই তাহলে আমি কত পাবো কিন্তু 10কে যদি 10টাকে যদি আমি সাথে গুণ করে নিই তাহলে এখানে একটা শূন্য এক্সট্রা বসে যাবে। আর দেখো এখানে নিচে কত রয়েছে, 462। এই 462-র সঙ্গে কিন্তু 1000কে আমি এক্ষুনি গুণ করছি না, থাক এটা এখানে এরকম থাক, এটা এখানে যেমন আছে থাক। জাস্ট আমি কি করলাম, এই যে 10 দিয়ে কিন্তু আমি এইটাকে গুণ করে নিলাম, নিলে কি হয়ে গেল, এখানে একটা জাস্ট শূন্য বসে গেল। এবারে দেখো আমরা কাটাকুটি করবো। তাহলে দেখো 462 দিয়ে 462কে ভাগ করলে কত, 1। 462 দিয়ে পুরো এইটাকে ভাগ করলে দেখি কত হচ্ছে, এই যে এই পুরোটাকে দেখি ভাগ করলে কত হচ্ছে 462 দিয়ে। তাহলে দেখো 462 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে দেখি কত হচ্ছে, 462 3-এ তো দেখি তো কত হয়, 462 3-এ 3 দুগুণে 6, 318, 8 হাতে রয়েছে 1, 3 4 12 রেখে 13। তাহলে দেখো আমরা পাচ্ছি কত, 3-এ পাচ্ছি 1386। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 5, এখানে 1, আবার এখানে 1, উপর থেকে নামবে কত, 5। ঠিক আছে, তাহলে এবারে আমরা দেখি 462 দুগুণে কত হচ্ছে, 462 2-এ 2 দুগুণে 4, 2 6 12, 2 হাতে রয়েছে 1, 2 4 8 রেখে 9, 924। তাহলে এখানে হচ্ছে কত, 924 বিয়োগ করলে 1, এখানে হবে 3 2, উপর থেকে এই শূন্যটা নামবে, এই শূন্যটা নামলো। তাহলে দেখো 462, খুব ভালো করে দেখবে, 462 5-এ দেখি তো কত হয়, 462 5-এ 5 দুগুণে 10-এর 0, হাতে রয়েছে 1, 5 6 30 আর 1 31 আর 1 হাতে কত রয়েছে 3, 5 4 20 আর 3 23। তাহলে এই দেখো মিলে যাচ্ছে কিন্তু 5-এ কত হচ্ছে, এই এত। তাহলে দেখো এখানে আমরা ভাগফল কত পেলাম কিন্তু 325। ওকে, তাহলে খুব ভালো করে তোমরা যদি দেখো এই রাফটাকে তোমরা অন্য কোথাও করে নিও। ঠিক আছে, এবার আমি এখানে উত্তরটা দেখো লিখছি, খুব ভালো করে দেখবে। ওপরে তাহলে দেখো এখানে কত রয়েছে, 325, তাই তো। নিচে দেখো কত রয়েছে, 1000, দেখতে পেয়েছো, দেখো নিচে রয়েছে 1000। আমি দেখো এখানে লিখলাম। অ্যান্সারটা আমার কিসে আসছে, কিগ্রাতে। তোমরা চাইলে কিগ্রাতেও লিখতে পারো, আবার যদি কেউ চাও গ্রামে লিখবে তাহলে গ্রামেও লিখতে পারো। তাহলে দেখো অ্যান্সারে জানতে চাইছে ওজন কত, তোমরা যদি চাও কিগ্রাতে লিখবে তাহলে তোমরা অঙ্কটাকে এখানেই শেষ করে দেবে। তোমরা যদি চাও কেউ গ্রামে লিখবে তাহলে তোমরা চাইলে গ্রামেও কিন্তু লিখতে পারো, গ্রামে লিখলে খুবই ভালো হয়। ঠিক আছে, তাহলে দেখো কাউকে যদি আমি কোনো ওজন বলি, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে এর ওজন কত, আমি যদি বলি 325/1000 কিগ্রা, তাহলে এটা শুনতে কেমন একটা অদ্ভুত লাগে না? তাহলে আমি গ্রামে পরিণত করি, তাহলে আমাদেরকে বুঝতেও সুবিধা হবে। তাহলে গ্রামে যেতে গেলে আমি কি করব, তোমরাই বলো। তোমরা তো সবাই জানো এটা কিগ্রা, তারপরে কি হয় হেক্টাগ্রাম, ডেকাগ্রাম, তারপরে কি হয় হেক্টাগ্রাম, ডেকাগ্রাম, তারপরে হয় গ্রাম, তারপরে কি হয় ডেসিগ্রাম, তারপরে সেন্টিগ্রাম, এবং তারপরে কি হয় মিলিগ্রাম, তাই না? তাহলে এবার তোমরাই বলো আমি আছি কিগ্রাতে, দেখো আমি আছি কোথায়, কিগ্রাতে, আর যেতে চাই গ্রামে, আছি কিগ্রাতে, যেতে চাই গ্রামে। তাহলে আমি যদি এই দিকে যেতে চাই কি করব, তাহলে আমি যদি এই দিকে যেতে চাই কি করব, এই দিকে যেতে গেলে সর্বদা গুণ করতে হয়। কি করতে হবে, আমাদেরকে গুণ করতে হবে। ঠিক আছে, গুণ করতে হবে। কত দিয়ে আমরা গুণ করব, তাহলে দেখো প্রথমত আমরা কত দিয়ে গুণ করব, খুব ভালো করে দেখবে। এখানে আমরা লিখবো আগে 1, ঠিক আছে 1 লিখবো। এবারে দেখো আমি আছি কিগ্রাতে, যাব গ্রামে, তাহলে এই দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে আমি 1-এর পরে এখানে 3টে শূন্য বসাবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে কী কী থাকছে, নিচে 1000, উপরে 1000 কেটে গেল, পড়ে থাকছে কেবলমাত্র 325। তাহলে এই হয়ে গেল অ্যান্সার 325 গ্রাম। তাহলে 325 গ্রাম আমরা পেলাম কিন্তু অ্যান্সার। ওকে, তাহলে এর পাশে তোমরা লিখে দেবে কি অ্যান্সার বলে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ।
তো দেখো এবারে আমরা করব কিন্তু 6 দাগের অঙ্কটা। এই অঙ্কটা হলো কিন্তু লম্ব বৃত্তাকার চোঙের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং আজকের ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হলো কিন্তু 6 দাগের অঙ্কটা। তো দেখো 6 দাগের অঙ্কে কী বলে দিয়েছে, সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে সম্পূর্ণ ছিল। 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে অ্যাসিডের উচ্চতা বলে দিয়েছে কত হবে, 4.1 ডেসিমিটার। প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার, তাহলে তাদের উচ্চতা কত? তাহলে দেখো প্রথমেই কি বলে দিয়েছে, 3টে জার রয়েছে, লম্ব বৃত্তাকার চোঙ ঠিক সেরকম জার রয়েছে। আচ্ছা আমি জারগুলোকে আগে একটু এঁকে নিই, হ্যাঁ ঠিক আছে, জারগুলোকে আমি আগে একটু এঁকে নিই। দেখো এই একটা ভাবে এরকম জার রয়েছে, ঠিক আছে, এরকম একটা জার, আবার দেখো এরকম একটা জার রয়েছে, ঠিক আছে, এরকম একটা জার রয়েছে, 3টে এরকম জার, আবার ভাবো এরকম একটা জার রয়েছে। এই সমস্ত জারগুলোতে কি রয়েছে বলো তো, লঘু সালফিউরিক অ্যাসিড রয়েছে, ঠিক আছে, লঘু সালফিউরিক অ্যাসিড রয়েছে। কতটা অংশ জুড়ে রয়েছে? আচ্ছা তার আগে এই যে জারগুলো রয়েছে না, এই যে ছোটো ছোটো জারগুলো, এই জারগুলোর ব্যাসের দৈর্ঘ্য দেখো কত বলে দিয়েছে, 1.4। ব্যাস মানে কোন অংশটা বলো তো, ব্যাস মানে হলো কিন্তু এই পুরোটা হলো 1.4। তাহলে অর্ধেকটা কত তোমরাই বলো, অর্ধেকটা কত হবে, অর্থাৎ এইখান থেকে এতটা কত হবে, মানে ব্যাস অর্থাৎ ব্যাসার্ধ কত হবে বলো তো, ব্যাসার্ধ মানে কি আর। তাহলে 1.4কে আমরা 2 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব কত, 0.7 পাবো, তাই না? দেখো 14কে তুমি যদি ভাগ করো 7 পাবো, তাই না? তাহলে এদের প্রত্যেকের ব্যাসার্ধ কত, 0.7। এটারও ব্যাসার্ধ কত বলো তো, 0.7। দেখো আমি এখানে লিখছি 0.7 ডেসিমিটার। আবার এইটারও ব্যাসার্ধ কত, 0.7, ঠিক আছে, ডেসিমিটার। দেখো আমি আর সমান সমান বলে লিখছি, ঠিক আছে, এদের ব্যাসার্ধ হলো 0.7 ডেসিমিটার। আচ্ছা এই জারগুলোর উচ্চতা কত আমরা কিন্তু জানি না, এটাই কিন্তু বের করতে বলে দিয়েছে। এই জারগুলোর উচ্চতা এইচগুলো কত আমরা কেউ কিন্তু জানি না, এগুলোই বের করতে বলে দিয়েছে। আচ্ছা এর মধ্যে এই 3টে জারের মধ্যে কি রয়েছে, অ্যাসিড রয়েছে, লঘু সালফিউরিক অ্যাসিড। পুরো ভর্তি নেই কিন্তু এই জারে, কিন্তু পুরো ভর্তি নেই। ভাবো এইখান থেকে ভাবো এই এতটা অবধি পুরো সালফিউরিক অ্যাসিডে ভর্তি, ঠিক আছে, এতটা অবধি পুরো সালফিউরিক অ্যাসিড রয়েছে, পুরো ভূমি থেকে মানে জারের একদম নিচ থেকে শুরু করে এতটা অবধি ভর্তি রয়েছে। এবার এই এতটা মানে কতটা সেটা দেখবে বইতে কিন্তু খুব ভালো করে বলে দিয়েছে, কি বলে দিয়েছে, প্রথম জারের 2/3 অংশ। তাহলে প্রথম জারের 2/3 অংশ মানে এখানে কিন্তু একটা শব্দকে না বইয়ের মধ্যে একটু চেপে দিয়েছে, যে শব্দটা ওখানে উল্লেখ করেনি সেই শব্দটা একটু আমাদেরকে বুঝে নিতে হবে। সেটা হলো প্রথম যে জার তার আয়তনের 2/3 অংশ। এই আয়তন কথাটা কিন্তু বইতে বলেনি, তোমরা কিন্তু মনে রাখবে, কারণ এখানে দেখো অ্যাসিড, আমি আয়তন কেন বললাম, আয়তনের 2/3 অংশ কথাটা কেন বললাম, আয়তন কথাটা, তার কারণ দেখো এর মধ্যে কতটা অ্যাসিড রয়েছে। অ্যাসিড রয়েছে জারের কোথায় থাকে, অ্যাসিড নিশ্চয়ই জারটার মধ্যে রয়েছে, তাহলে জারের মধ্যে কতটা জায়গা রয়েছে মানে কি আয়তনের কথাই বলা হচ্ছে, তাই না? তাই জন্যই আমি বললাম যে এখানে কতটা অ্যাসিড রয়েছে, আয়তনের 2/3 অংশ, বোঝা গেল? তাহলে এখানে অ্যাসিড কতটা রয়েছে মানে অ্যাসিডের আয়তনটা কত, অ্যাসিড কতটা জায়গা জুড়ে রয়েছে সেটা দেখবে বলে দিয়েছে, আয়তনের 2/3 অংশ। এবার আয়তন মানে আমরা কি জানি, আয়তন মানে আমরা কি জানি, পাই r²h। তার কত অংশ, 2/3 অংশ, তার 2/3 অংশ, বোঝা গেল? আবার দেখো দ্বিতীয় জারেও অ্যাসিড রয়েছে, ভাবো এইখান থেকে শুরু করে পুরো এতটা অ্যাসিড রয়েছে, পুরো এরকমভাবে অ্যাসিডে ভর্তি পুরো, ঠিক আছে, ওপরটা একটু ফাঁকা, ভাবো এতটা অবধি পুরো অ্যাসিড রয়েছে। তাহলে অ্যাসিডটা কতটা রয়েছে সেটাও দেখবে বলে দিয়েছে, দ্বিতীয় জারে অ্যাসিড কতটা রয়েছে, দ্বিতীয়টির 5/6 অংশ, অর্থাৎ কি দ্বিতীয়টার যে আয়তন তার 5/6 অংশ, ঠিক আছে, দ্বিতীয়টার যে আয়তন। কেন আমি বারবার আয়তনের কথা বলছি, তার কারণ অ্যাসিডটা কোথায় রয়েছে, জারের মধ্যে রয়েছে, তাহলে জারের মধ্যে কতটা জায়গা ফাঁকা রয়েছে, জারের মধ্যে রয়েছে, মধ্যেকার মাপ মানে কি আয়তন, তাই তো? তাই জন্য এইখানে যে অ্যাসিডটা রয়েছে
তার আয়তন কত বা কতটা অ্যাসিড রয়েছে বের করতে গেলে কী করতে হবে বলেই দিয়েছে, টোটাল আয়তনের কত, টোটাল আয়তন কি, এই জারের আয়তন কত, পাই আর স্কোয়ার এইচ, তার কত অংশ, 5/6 অংশ। তাহলে এখানে অ্যাসিড কতটা রয়েছে, আয়তনের 2/3 অংশ। এখানে অ্যাসিড কতটা রয়েছে, আয়তনের 5/6 অংশ। আচ্ছা এখানে অ্যাসিড কতটা রয়েছে, এইখানটাতে অ্যাসিড কতটা রয়েছে সেটা দেখো কত বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, বলে দিয়েছে 7/9 অংশ। অর্থাৎ এইটার আয়তন মানে কি জানি আমরা, পাই আর স্কোয়ার এইচ, তার কত অংশ, 7/9 অংশ। অর্থাৎ এখানে অ্যাসিড কতটা রয়েছে, এই যে পাই আর স্কোয়ার এইচ আয়তনের 7/9 অংশ। তাহলে এইখানে অ্যাসিড রয়েছে, এইখানে অ্যাসিড রয়েছে, এইখানে অ্যাসিড রয়েছে, ঠিক আছে। এবারে এই তিনটে জারের অ্যাসিড নিয়ে কি করা হচ্ছে জানো, এইখানে একটা বড় জার আছে, এখানে একটা বড় জার আছে, ঠিক আছে, এখানে একটা বড় জার আছে, এই বড় জারের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। তাহলে কি বললাম আমি, ভালো করে দেখো, এইখান থেকে অ্যাসিড আনা হচ্ছে, এনে এখানে ঢেলে দেওয়া হচ্ছে, এইখান থেকে অ্যাসিড আনা হচ্ছে, এনে এখানে ঢেলে দেওয়া হচ্ছে, আবার এখান থেকে অ্যাসিড আনা হচ্ছে, এনে এখানে ঢেলে দেওয়া হচ্ছে। তাহলে ভাবো পুরো এই এতটা পুরো অ্যাসিডে ভর্তি হয়ে গেল, পুরো এই এতটা অ্যাসিডে ভর্তি হয়ে গেল, পুরো এই এতটা অ্যাসিডে ভর্তি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এর মধ্যে টোটাল কতটা অ্যাসিড রয়েছে, এই নতুন বড় জারের মধ্যে টোটাল কতটা অ্যাসিড রয়েছে বের করতে গেলে আমাকে কি করতে হবে, খুবই সোজা, এখানে যতটা অ্যাসিড ঢালা হলো, এখান থেকে নিয়ে যতটা অ্যাসিড ঢালা হলো, এখান থেকে নিয়ে যতটা অ্যাসিড ঢালা হলো, সব কটাকে যোগ করে দেবো, তাহলেই আমি পেয়ে যাব এর মধ্যে কতটা টোটাল অ্যাসিড রয়েছে, তাই না। আচ্ছা আরেকটা কথা বলে দিই, বইয়ের মধ্যে আরেকটা কথা উল্লেখ করেছে, এই যে বড় জার, আচ্ছা এই জারে যে অ্যাসিড রাখা হলো সেই অ্যাসিডের উচ্চতা কত বলে দিয়েছে, এই যে অ্যাসিড ভাবু পুরো রাখা হয়েছে না, এই যে এতটা, এখানে এই যে অ্যাসিড, সেই অ্যাসিডের উচ্চতা কত বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, নতুন গ্যাস জারে যতটা অ্যাসিড টোটাল রাখা হয়েছে তিনটে জায়গা থেকে এনে, সেই অ্যাসিডের উচ্চতা কিন্তু বইয়ের মধ্যে বলে দিয়েছে, তোমরা যদি খুব ভালো করে দেখো বলে দিয়েছে কিন্তু 4.1, দেখবে বলে দিয়েছে 4.1 ডেসিমিটার, এখানে সব এককই ডেসিমিটারে রয়েছে। আচ্ছা উচ্চতাকে আমি ক্যাপিটাল এইচ লিখলাম, কারণ গ্যাস জারটা তো বড়, তাই জন্য আমি ক্যাপিটাল এইচ করলাম, এখানে গ্যাস জারগুলো ছোট ছিল বলে এর উচ্চতাগুলো স্মল এইচে লিখেছি, ঠিক আছে। আচ্ছা আর এর দেখো ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে কত, দেখো ব্যাস মানে হলো এই লাইনটা, এই ব্যাসের দৈর্ঘ্য দেখবে বলে দিয়েছে, খুব যদি ভালো করে তোমরা দেখো 2.1 ডেসিমিটার। তাহলে পুরোটা যদি হয় 2.1, তাহলে ব্যাসার্ধটা কত, অর্থাৎ অর্ধেকটা কত, এইখান থেকে এতটা কত, তাহলে 2.1কে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব। আচ্ছা ব্যাসার্ধকে আমরা কি বলি, রেডিয়াস। এবার আমি ক্যাপিটাল আর বলে লিখছি, কারণ দেখবে গ্যাস জারটা তো বড়, ছোট ছোট গ্যাস জারগুলোর ক্ষেত্রে আমি কি করেছিলাম, স্মল আর লিখেছিলাম। আচ্ছা 2.1 হলো ব্যাস, তাহলে ব্যাসার্ধ বের করতে গেলে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে চলো এক এক করে আমরা অঙ্কটা আরম্ভ করি। তাহলে প্রথম গ্যাস জারে অ্যাসিডের আয়তন কত রয়েছে আগে আমরা দেখি। তাহলে চলো আমরা এখানে লিখবো প্রথম, আমি এখানে এরকমভাবে দেখো লিখছি, প্রথম গ্যাস জারে অ্যাসিডের আয়তন, প্রথম গ্যাস জারে আগে আমরা লিখবো কি, অ্যাসিডের আয়তন, ঠিক আছে, অ্যাসিডের আয়তন। তাহলে দেখো প্রথম গ্যাস জারে অ্যাসিডের আয়তন কত, মানে কতটা অ্যাসিড রয়েছে, প্রথম গ্যাস জারে অ্যাসিড রয়েছে কিন্তু 2/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, এই এতটা কিন্তু অ্যাসিড রয়েছে। পাশে আমরা কি লিখবো, লিখবো কিন্তু ঘন, যেহেতু আয়তন বের করেছি তাহলে এখানে লিখবো কি, ঘন একক, ঠিক আছে, ঘন একক বলে দেখো আমি এখানে লিখছি। তারপরে দেখো দ্বিতীয় গ্যাস জারে, আবার এখানে আমরা কি লিখবো, দ্বিতীয় গ্যাস জারে অ্যাসিডের আয়তন কত হবে, 5/6 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, আবার এখানে কি লিখছি, ঘন একক। আবার দেখো তৃতীয় গ্যাস জারে অ্যাসিডের আয়তন, তাহলে দেখো কত হচ্ছে, অ্যাসিডের আয়তন হবে কিন্তু 7/9 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, এই এত ঘন একক, ঠিক আছে। তাহলে এতটা তোমরা বুঝতে পারলে যে প্রথম গ্যাস জারে অ্যাসিড রয়েছে এতটা, দ্বিতীয় গ্যাস জারে রয়েছে এতটা, তৃতীয় গ্যাস জারে রয়েছে এতটা। তাহলে তোমরাই বলো টোটাল এই গ্যাস জারে কতটা রয়েছে, এখান থেকে অ্যাসিড এনে এখানে ঢেলেছে, এখান থেকে অ্যাসিড এনে এখানে ঢেলেছে, এখান থেকে অ্যাসিড এনে এখানে ঢেলেছে, তাহলে এই গ্যাস জারে টোটাল কতটা অ্যাসিড রয়েছে বের করতে গেলে আমি কি করব, এখানকার অ্যাসিড আর এখানকার অ্যাসিডকে যোগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখবো
বড় গ্যাস জারে বড় গ্যাস জারে বড় গ্যাস জারে অ্যাসিডের মোট পরিমাণ, অ্যাসিডের মোট পরিমাণ বলে আমরা লিখব, মোট পরিমাণ। ঠিক আছে, অ্যাসিডের মোট পরিমাণ। তাহলে অ্যাসিডের মোট পরিমাণ কত হবে, চলো যোগ করে দেবো আমরা। প্রথম গ্যাস জারে রয়েছে কত, 2/3 πr²H যোগ দ্বিতীয় গ্যাস জারে কতটা রয়েছে, 5/6 ইন্টু তোমরা নাও দিতে পারো, আমি আর ইন্টু দিচ্ছি না, এমনি লিখছি πr²H। তারপরে দেখবে আবার তৃতীয় গ্যাস জারে কতটা অ্যাসিড রয়েছে, 7/9 πr²H, তাই না? এবারে তোমরাই বলো যে এই গ্যাস জারে টোটাল কতটা অ্যাসিড রয়েছে। এই দেখো, প্রথম থেকে দ্বিতীয় থেকে নেওয়া অ্যাসিড, তৃতীয় থেকে নেওয়া অ্যাসিড যোগ করলেই পেয়ে যাবো, বোঝা গেল? আচ্ছা, এবার চলো আমরা যোগটা করব। কিভাবে করব, কমন নেব। দেখো এখানেও দেখা রয়েছে πr²H, এখানেও দেখা রয়েছে πr²H, এখানেও দেখা রয়েছে πr²H। কমন নিয়ে নিই আমরা πr²H। তাহলে এখান থেকে যদি πr²H কমন যায় তাহলে পড়ে থাকবে কে, 2/3। আবার দেখো এখান থেকে যদি πr²H কমন যায় তাহলে পড়ে থাকবে কে, 5/6। আবার তোমরাই বলো এখান থেকে যদি πr²H কমন যায় তাহলে পড়ে থাকবে কে, 7/9, তাই না? বোঝা গেল? এই তো ব্যাপার, জাস্ট যোগ করলে এবারে হয়ে যাবে, অঙ্ক শেষ। তো চলো আমরা যদি এখানে একটু যোগ করে দিই তাহলে দেখি তো কত হচ্ছে, πr²H। আচ্ছা দেখো এই যোগটাকে না রাফে একেবারে করে দিই। তাহলে রাফে একেবারে করে আমি এখানে জাস্ট উত্তরটাকে বসিয়ে দিই। তাহলে দেখো এখানে দেখো লসাগু করব, 3, 6 আর 9 লসাগু কত হবে, 3, 6 আর 9 লসাগু হবে কিন্তু 18। ঠিক আছে, হবে কিন্তু 18। আমি তবু একবার এখানে দেখে নিই, 3, 6 আর 9 3 দিয়ে যদি করি, 3 × 3 3 × 2 = 6, 3 × 3 = 9। তাহলে দেখো 3 × 2 = 6, 6 আর 3 কত, 18। তাহলে এখানে যদি আমরা যোগটা করি, 2/3 যোগ 5/6 যোগ 7/9, তাহলে 18 তো লসাগু। দেখো 3 দিয়ে 18কে ভাগ করলে কত হবে, 3 দিয়ে 18কে ভাগ করলে হবে 6, 6 দিয়ে 2কে গুণ করব 12, 6 দিয়ে 18কে ভাগ করলে কত হবে, 3, 3 দিয়ে 5কে গুণ করব 15, 9 দিয়ে 18কে ভাগ করলে কত হবে, 2, 2 দিয়ে 7কে গুণ করব 14। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 4 আর 5 কত, 9 আর 2 11 1, আবার হাতে রয়েছে 1, তাহলে হবে 41। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, 41 এইটা যোগ করে আমরা পেলাম কত, 41/18। তাহলে এই এত ঘন একক বলে দেখো আমি লিখছি। আচ্ছা, ঘন একক না লিখে আমি ঘন ডেসিমিটার বলে লিখি। হ্যাঁ, ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। তোমরা এখানে না ঘন একক না লিখে ঘন ডেসিমিটার লিখবে, কারণ এখানে তো সব একক ডেসিমিটারেই আছে, ডেসিমিটার বলে লিখবে। ঠিক আছে, তো এই গ্যাস জারে টোটাল কতটা অ্যাসিড রয়েছে সেটা কিন্তু আমরা এই দেখো এখানে পেয়ে গেছি। টোটাল কতটা অ্যাসিড রয়েছে এই দেখো আমরা কিন্তু এখানে পেয়ে গেছি, এই এতটা অ্যাসিড রয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে দেখো এই যে রাফটা আমি করেছি না, এই রাফটাকে তোমরা খাতার পাশে বা খাতার পিছনে কোনো জায়গায় করবে, অঙ্কের ওপর দেখানোর কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এইগুলোকে আমি এবারে মুছে দিচ্ছি, তাহলে এর মধ্যে কতটা অ্যাসিড আছে আমি জানতে পেরে গেছি, এতটা অ্যাসিড রয়েছে। এবারে শুধু আমরা কি করব, একটা প্রশ্নানুসারে লিখব, প্রশ্নানুসারে বলে দেখো লিখছি। আচ্ছা, এর মধ্যে কতটা অ্যাসিড আছে সেটা আমরা জানি, অর্থাৎ এর মধ্যে থাকা অ্যাসিডের আয়তন কিন্তু আমরা জানি। এর মধ্যে থাকা অ্যাসিডের আয়তন কত, এর মধ্যে কতটা অ্যাসিড আছে, এই যে এতটা। এর মধ্যে অ্যাসিড রয়েছে πr²H ইন্টু কত, 41/18, অর্থাৎ এই বড় গ্যাস জারের মধ্যে থাকা অ্যাসিডের পরিমাণ হলো এত। আর তোমরাই বলো তো এই গ্যাস জারের মধ্যে থাকা অ্যাসিডের পরিমাণ আর আমরা কিভাবে বের করতে পারি, আর আমরা কিভাবে এর মধ্যে থাকা অ্যাসিডের পরিমাণ বের করতে পারি, তোমরাই বলো তো। আমি তোমাদেরকে কিন্তু বারবার করে বলেছিলাম এর মধ্যে কতটা অ্যাসিড রয়েছে, কোনো জারের মধ্যে কতটা অ্যাসিড রয়েছে, কতটা জায়গা ফাঁকা রয়েছে, তার মধ্যে কি রয়েছে, কতটা রয়েছে বের করতে গেলে আমাকে গ্যাস জারের কি বের করতে হবে, ওর মধ্যে কতটা অ্যাসিড রয়েছে বা জল রয়েছে বের করতে গেলে আমাকে এই গ্যাস জারের কি বের করতে হবে, তোমাদেরকে বারবার করে বলেছিলাম আয়তন বের করতে হবে। তাহলে এই গ্যাস জারের আয়তন বের করবার সূত্র কি বলো, তোমরাই বলো। আয়তন বের করবার সূত্র কি, আমরা কিন্তু সবাই জানি আয়তন বের করবার সূত্র হলো
আর স্কোয়ার এইচ, তাই না? এটা এরকম তো আমি তোমাদেরকে বলেছিলাম। তাহলে এবারে দেখো এখানে এবারে আমরা মানগুলোকে এক এক করে বসাবো। দেখো পাই দুদিকেই রয়েছে, দুদিক থেকে আমি পাই আর পাইকে কেটে দিচ্ছি, ঠিক আছে? দেখো এখানে রয়েছে আর স্কোয়ার, আর মানে হলো এই, আর মানে হলো এই যে দেখো আর এর মান দেখো সব কত রয়েছে, দেখো 0.7 করে। তাহলে এখানে দেখো আমি কি বসাবো বলো তো, 0.7-এর মাথাতে স্কোয়ার। তারপরে দেখো রয়েছে এইচ, এইচ এর মান কিন্তু আমি জানি না, দেখো প্রত্যেকটা এইচের জায়গায় ফাঁকা, এটাই তো জানতে চেয়েছে, জানি না। আচ্ছা তারপরে দেখো 41/18 রয়েছে, সরি এখানে 81 হয়ে গেছে, এটা 18 হবে, ঠিক আছে? তারপরে দেখবে এইখানে দেখবে আমরা আরের জায়গায় কত বসাবো, এই দেখো এখানে আরের জায়গায় আমরা জানি কিন্তু কত 2.1/2 তার মাথাতে স্কোয়ার। আর এইচের জায়গাতে কত বসাবো, হাইট, এই দেখো এইটার হাইট কত, উচ্চতা কত, এখানে অ্যাসিডের উচ্চতা হলো কত 4.1। তাহলে এখান থেকে এবারে আমরা এইচের মান অনায়াসে বের করতে পারবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি এই ছবিগুলোকে মুছে দিচ্ছি, ঠিক আছে? এই ছবিগুলোকে মুছে দিচ্ছি, দিয়ে এবার অঙ্কটাকে করছি। তাহলে আমি দেখো আগে এখানে একটা দাগ কেটে ফেলি, এবারে কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে। দেখো এখানে আমি এইচটাকে রাখবো, রেখে বাকি সবাইকে সমান চিহ্নের এই দিকে পাঠিয়ে দেবো। যেমন দেখো এখানে কত রয়েছে 2.1/2, দেখো 2.1/2 তার মাথাতে হোল স্কোয়ার ইন্টু 4.1 ইন্টু 4.1। এইবারে দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে 41/18 সমান চিহ্নের ওই দিকে যেই চলে যাবে হয়ে যাবে কিন্তু 18/41, ঠিক আছে? 18/41 হয়ে যাবে। আর 0.7 যেই সমান চিহ্নের ওই দিকে চলে যাবে তখন কি হয়ে যাবে, দেখো 0.7-এর নিচে কিছু নেই মানে কি 1 রয়েছে, তাহলে উল্টে যাবে, উল্টে গেলে কি হয়ে যাবে, আমি যদি এই জায়গাটাকে মুছে দিই তাহলে কিন্তু হয়ে যাবে 1/0.7 এবং তার মাথাতে আমরা কি বসাবো, হোল স্কোয়ার। যেমন এখানে হোল স্কোয়ার ছিল ঠিক তেমনই কিন্তু হয়ে গেল। তো দেখো এবারে এটাকে দেখো এবারে কীভাবে লিখবো, দেখো 2.1/2 যেহেতু মাথাতে স্কোয়ার আছে এটাকে না দুবার লিখছি, 2.1/2। তারপরে দেখো এখানে কি রয়েছে 4.1 যেমন আছে। তারপরে দেখো কি রয়েছে 18/41, দেখো 18/41। তারপরে দেখো এই যে 1/0.7 মাথায় যেহেতু স্কোয়ার আছে দুবার লিখবো 1/0.7। তারপরে আমি দেখো এখানে দুবার লিখছি, ঠিক আছে? আচ্ছা আমি সব ছবিগুলোকে মুছে দিয়েছি কারণ আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, তাই জন্য সবগুলোকে মুছে দিয়েছি, ঠিক আছে? এবারে দেখো দশমিক তুলছি, এই দশমিকটা তুলে দিলাম, 1 লিখবো। দেখো দশমিকের পরে যেহেতু একটাই মাত্র সংখ্যা, একটা 0, বোঝা গেল? তাহলে এবারে দেখো আমরা কাটাকুটি করবো, যখন কীরকমভাবে করবো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো আগে এই দশমিকগুলোকে আমরা তুলবো, দেখো এখান থেকে দশমিক উঠে গেল, একটা সংখ্যা বলে একটা 0, দশমিক তুলে দিলাম একটা 0। আবার দেখো এখান থেকে দশমিক তুলে দিলাম একটা 0, দশমিক তুলে দিলাম একটা 0, ঠিক আছে? তাহলে এবারে দেখো আমরা কাটাকুটি করি খুব ভালো করে। আচ্ছা আমি আগে টুকে নিই, একটু কাটাকুটি করে নিই এখানে। যেমন দেখো এখানে নিচে 0 উপরে 0 কাটবো, আবার দেখো এই উপরে 0 নিচে 0 কেটে দিলাম, তাহলে এখানে থাকছে কত, থাকছে দেখো 21/2, আবার এখানে দেখো থাকছে 41/10, আবার এখানে দেখো থাকছে 18/41। তারপরে এখানে দেখো উপরে 1 নিচে 7, উপরে 1 নিচে 7, আবার দেখো উপরে 1 নিচে 7। তাহলে এবার কাটাকুটি করি, 41 কেটে গেল। এবারে দেখো 7 1 7, 7 3 21, আবার দেখো এখানে 7 1 7, 7 3 21, তাই তো? আর দেখো কিভাবে কাটবে, এখানে 2 1 2, তারপরে দেখো এখানে কত হবে, 2 দিয়ে 18কে ভাগ করলে কত হবে, 9 হবে। তাহলে আর কিন্তু এখানে বিশেষ কিছু কাটাকুটি যাচ্ছে না। তাহলে এখানে দেখো থাকছে কত, এইচের মান দেখো এখানে 2 আর এখানে 10, অর্থাৎ কত হচ্ছে 20, আর উপরে দেখো 3 3কে 9, 9 আর 9 এখানে হচ্ছে কত 81। তাহলে চলো এটাকে আমরা রাফে ভাগ করে একেবারে অ্যান্সারটাকে বসাবো, ঠিক আছে? 81/20, তাহলে 81/20 করলে কত হবে, আমি যদি এইখানে ভাগটাকে করি করে অ্যান্সারটাকে বসাবো, ঠিক আছে? 81/20 করলে দেখো এখানে হবে 20 4 80, 1, তাই তো? ভাগ করা যাবে না, দশমিক দিয়ে কি 0, তাও ভাগ করা যাবে না, 0 বসিয়ে 0, 20 5 100, অর্থাৎ আমরা দেখো কত পেলাম, এইটা 4.05। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে ছোটো ছোটো যে গ্যাস জারগুলো ছিল, ছোটো ছোটো যে গ্যাস জার, দেখবে আমি এখানে যেগুলো এঁকেছিলাম না ছোটো ছোটো গ্যাস জার, সেই গ্যাস জারের অ্যাসিডের উচ্চতা কত, এই এত, ঠিক আছে? তাহলে আমাদের কাছে অ্যান্সারে দেখবে কি জানতে চেয়েছে,
যে তাদের উচ্চতা কত, শুধু জাস্ট আমরা এরকম লিখে দেবো তাদের উচ্চতা কত লিখব, 4.05 ডেসিমিটার। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ।